আইএলস স্পিকিং পার্ট 3। এটাকে আমরা অনেক সময় ফলো আপ পার্টও বলে থাকি। সিন্স 2015 I've been teaching, পড়াতে যেটা দেখেছি আমাদের ছাত্রদের এই পার্টটাতেই সবচেয়ে বেশি সমস্যা হয়। আমাদের যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে এই জায়গাটাতে আইডিয়া ডেভেলপ করতে সমস্যা হয়। এই সমস্যাটা কিভাবে সলভ করা যায় সেটা আমার কোর্সের স্টুডেন্টদেরকে পড়াতে যে বিষয়গুলো আমি ইউজ করে থাকি সেটাই আপনাদের কাছে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তার জন্য একটু কাইন্ডলি কষ্ট করে আমার সাথে থাকতে হবে। যদিও জানি আমার কথা শুনতে আপনাদের ভালো লাগে না, আমাকে দেখতেও ভালো না, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, আমি হেল্পলেস। এখন আল্লাহ তাআলা যা দিয়েছে তো দিয়েছে, এখন যা দিয়েছে তার উপরে ভিত্তি করে আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করছি। চলুন আপনাদের নিচে কম্পিউটার স্ক্রিনে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন, দেওয়ার দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি আইএলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনার ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর 24/7 আপনি যদি আমার সাথে কানেক্টেড থেকে আইএলস প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি আইএলস স্পিকিং পার্ট 3-তে স্যাম্পল কিছু কোয়েশ্চেন হিস্টোরিক্যাল বিল্ডিংস রিলেটেড। ওকে, হিস্টোরিক্যাল বিল্ডিংস রিলেটেড কিছু কোয়েশ্চেন, কারণ আমাদের যখনই আপনি আইএলস স্পিকিং পার্ট 3-তে যাবেন এখানে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে। তার ভিতরে হিস্টোরিক্যাল বিল্ডিংস, হিস্টোরিক্যাল প্লেসেস, এই যে জায়গাগুলো আছে এগুলো একটা কমন টপিক। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সমূহ থাকে। তো সেখানে আপনি কিভাবে আনসার করবেন, কেমন প্রশ্ন সম্ভাব্য আসতে পারে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কথা হচ্ছে একজনের আনসার আরেকজনের সাথে মিলতে হবে না। আপনি স্বাধীন মানুষ, আপনি সম্পূর্ণ আলাদা একটা সত্তা, আপনার আনসার আপনার মতো। আপনার আনসার যে আমার সাথে মিলতে হবে বা আমার আনসার আপনার সাথে মিলতে হবে এটা জরুরি না। চলুন আপনি যে কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা হিস্টোরিক প্লেস রিলেটেড আইএলস স্পিকিং পার্ট 3-তে খুবই কমনলি এই টাইপের কোয়েশ্চেনগুলো আসতে পারে। সেখান থেকে খুবই প্রিসাইজ কিছু কোয়েশ্চেন এবং সেগুলোর আনসার আমরা কিভাবে দিতে পারি আইডিয়া জেনারেট করার জন্য এই ক্লাসে চলে এসেছি। ফার্স্ট কোয়েশ্চেন, হাউ ডু পিপল ইন ইউর কান্ট্রি ফিল অ্যাবাউট প্রোটেক্টিং হিস্টোরিক বিল্ডিংস? আপনার দেশের মানুষজন যে আপনার হচ্ছে হিস্টোরিক যে বিল্ডিংসগুলো আছে বা ঐতিহাসিক যে বিল্ডিংসগুলো আছে আপনাদের দেশে, যেমন সেটা রাজবাড়ি হতে পারে, সেটা হচ্ছে কোনো আপনার স্থাপনা হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, তো এই ব্যাপারে তারা কিভাবে, এই ব্যাপারে তাদের অনুভূতিটা কি? তো এখানে আমরা আনসারটা এভাবে শুরু করতে পারি। I believe people from my country would want to protect and preserve important historic buildings, except maybe a few who put business ahead of their morality and rational thinking. দেখুন, এই এক্সেপ্টের আগ পর্যন্ত আমি একটা গ্রুপকে নিয়ে কথা বলেছি, এক্সেপ্টের পর থেকে কিন্তু আমি আরেকটা গ্রুপ নিয়ে কথা বলেছি। এক্সেপ্টের আগে হচ্ছে সবাই করতে চায়, কিছু মানুষ আছে তারা করতে চায় না এক্সেপ্টের পর থেকে। তার মানে আমি দুইটা পয়েন্ট অফ ভিউ নিয়ে কিন্তু এখানে কথা বললাম। উই হ্যাড আওয়ার মোমেন্টস when আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি when people spontaneously protested the plan to demolish such sites in the past. Due to a huge public backlash and outcry, the authority had been forced to abandon their plan to build multi-storied commercial buildings by smashing the old buildings that have historical significance. Thus, citizens in my country are sensitive about protecting anything that has historical importance. তো আমরা এই ওয়েতে এই কোশ্চেনের আনসারটা দিতে পারি। এখন আপনি যখন আনসার দিবেন হুবহু এটাই হতে হবে এটা জরুরি না, এটার মতো বা কাছাকাছি হলেই হবে। সো নেক্সট কোয়েশ্চেন কি বলতেছে, ডু ইউ থিঙ্ক অ্যান এরিয়া ক্যান বেনিফিট ফ্রম হ্যাভিং অ্যান ইন্টারেস্টিং হিস্টোরিক প্লেস লোকালি অ্যান্ড ইন হোয়াট ওয়ে? কোন একটা জায়গাতে যদি ইন্টারেস্টিং হিস্টোরিক প্লেস থাকে তাহলে লোকাল বা যারা স্থানীয় আছে তারা কিভাবে এখান থেকে বেনিফিট পেতে পারে বা সুবিধা পাবে বা সুবিধা হয় তাদের কিভাবে, অ্যান্ড হোয়াট ওয়ে, কিভাবে? Definitely, an area with an interesting historic place can reap the benefits from different perspectives. First, such a place would attract a huge number of tourists and help grow different local businesses. Besides, such areas are strategically important for the local government and it can bring more development projects to the area. The government takes extra measures to protect such areas from natural disasters and thus get more attention. On top of that, the flourishing tourism of the area spreads the local custom and tradition to other parts of the country. Thus, the development of such a region occurs faster than other areas. Okay, so now question number 3. What do you think will happen to historic places or buildings in the future and why?
কারণ এখন আমাদের যে হিস্টোরিক প্লেসেসগুলো আছে সেগুলো ভবিষ্যতে কি হবে এবং কেন, দিস ইজ হার্ড টু টেল, এটা বলাটা আসলে কঠিন। অ্যান্ড অল উড ডিপেন্ড অন দ্য ফিউচার জেনারেশন, তাদের উপরে ডিপেন্ড করবে। ইফ দে ফিল দ্যাট such locations and buildings are worth preserving, এগুলো আসলে রক্ষা করার যোগ্য, the authority would take steps to protect them. Otherwise, many of them, which are less internationally known, would disappear and would be converted to ultra modern commercial buildings. Prominent sites, on the other hand, would be preserved as they will attract many international tourists. Some of them will be debilitated due to the lack of maintenance, and a few new ones would emerge as historic places and buildings in the distant future. The main reason some of the historic places and buildings will disappear is that they are less popular and can't sell tickets to tourists. So the authority or the owner would like to convert them for business purpose. The urbanization, pollution, and the need for more buildings for the increasing population are threats to such historic sites. Okay, so now question number 4. এখানে কি বলছে? How were you taught history when you were at school? আপনাকে কিভাবে হিস্ট্রি বা ইতিহাস শেখানো হয়েছে যখন আপনি স্কুলে ছিলেন? তো সেটার প্রসেসটা কেমন ছিল? Our teachers mainly taught us history from the textbooks, and we were lucky to have a few amazing teachers who explained how history is important to understand the future. They often explained important events and characters from history and told us how these events and powerful men have shaped future events. We were required to study history books and watch documentaries made on real historical facts, and those were not included in our syllabus. Thus, we were able to learn more about history. Our school authority took us to different museums and historic sites, generally 2 or 3 times a year. And those excursions were our chances to explore more and witness the artifacts from the past. I can recall one particular occasion when we were taken to a war museum and we learned how words that we hate so much had such profound impacts on our human society. Okay, so now question number 5 কি বলছে দেখেন? Are there other ways people can learn about history? তার মানে আমরা ওই যে বললাম টেক্সট বুক থেকে যে হিস্ট্রি শিখেছি ছাড়া আর কিভাবে হিস্ট্রি শেখা যায় apart from at school ছাড়া, and how? I believe reading about history and researching them online is the best way to learn more about it. What we learn about history in our school is just the beginning. To truly explore the past, we need to read a lot of books, and the book choice should be based on the interest of the readers. The internet is an amazing tool that can help us learn about our past, and the interactive videos found on different websites are truly helpful. It offers us to dive deeper into history. Finally, traveling is an excellent way to learn about the world we live in and how this world was shaped by different civilizations. Someone who travels extensively learns about history faster and witness history instead of assuming them. Okay, so now question number 6. Do you think history will still be a school subject in the future, and why? মানে হচ্ছে হিস্ট্রি তো এখন স্কুলে শেখানো হচ্ছে একটা সাবজেক্ট হিসেবে, ভবিষ্যতে এটা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে স্কুলে শেখানো হবে কিনা? I believe history is not merely a collection of past events, stories of civilizations and powerful characters. It is rather a way to look at the future. এটা ভবিষ্যৎ দেখার অন্য একটা বা অন্য ওয়েতে একটা অপশন হচ্ছে ফিউচার দেখা। Thus, the importance of history in the future will increase and more students would be interested to learn about it than today. We are yet to comprehend the full potential of history, and it is still frowned upon as a subject for weaker students. But in the future, we will realize how important it is for people to learn it for a prosperous future. So I do not see any reasons history will disappear from the syllabus
ফ্রম দ্য স্কুল সিলেবাস। এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ জিনিসটা আপনারা দেখেছেন, প্রায় 6টা কোয়েশ্চেনের আনসার, এবং যথেষ্ট বড় করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যেন আপনাদের জন্য চিন্তা করতে সুবিধা হয়। এখন আপনার যে আনসার লেন্থ IELTS স্পিকিং পার্ট 3-তে মোটামুটি 3 থেকে 4 সেন্টেন্স হলেই হয়। তার মানে এত বড় সেন্টেন্সের আপনার প্রয়োজন হবে না, আপনি এর চেয়ে ছোট দিলেও হবে। আমি কেন দেখালাম? আপনার আইডিয়া ডেভেলপমেন্টের জন্য, যে এখানে আসলে এই ধরনের প্রশ্ন আসলে কোন কোন টপিক বলতে হয়, কি বলতে হয়, কেন বলতে হয়, কিভাবে বলতে হয়, কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলতে হয়, কি ধরনের ইনফরমেশন অ্যাড করতে হয়, কি ধরনের উদাহরণ দিতে হয়, এই জিনিসগুলো দেখানোর জন্য এবং বোঝানোর জন্য আমি আনসারগুলো একটু বড় করেছি। তো আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া নিয়েছেন। এখন আপনাকে চর্চা করতে হবে, ইউ নিড টু ডু প্র্যাকটিস। প্র্যাকটিসের জন্য একটা জিনিস মাথায় রাখেন, আপনি যখনই IELTS স্পিকিংয়ের বেসিক ক্লাস শেষ করে ফেলবেন, তার মানে আপনি এখন অলরেডি জানেন স্পিকিং পার্ট 1 কি, স্পিকিং পার্ট 2 কি, স্পিকিং পার্ট 3 কি, এটার স্কোরিং কিভাবে হয়, এখানে কোন কোন জিনিসের উপরে ভিত্তি করে আমাকে স্কোর করা হবে, এই জিনিসগুলো যখন আপনার জানা হয়ে যাবে, তারপরে হচ্ছে প্রতিদিন আপনাকে একটা করে মক টেস্ট দেখতে হবে। অনলাইনে IELTS স্পিকিং ব্যান্ড 9 মক টেস্ট বা স্যাম্পল টেস্ট, IELTS স্পিকিং ব্যান্ড 8 মক টেস্ট বা স্যাম্পল টেস্ট, এই ধরনের যে টেস্টগুলো আছে প্রতিদিন একটা করে টেস্ট আপনার দেখতেই হবে। এখন আপনি যদি নতুন প্রিপারেশন শুরু করে থাকেন, আপনি যদি না জানেন, তাহলে আপনি আমার চ্যানেলের আপনার IELTS স্পিকিংয়ের যে প্লেলিস্ট আছে সেখানে চলে যান। স্পিকিংয়ে দেখবেন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এর জন্য স্কোরিং কীভাবে হয়, বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত, সমস্ত বিষয়ের জন্য আলাদা আলাদা লেসন মেক করা আছে। দয়া করে তাহলে ওগুলো একটু দেখেন, টোটাল জিনিসটা জানেন, প্রতিদিন একটা করে প্র্যাকটিস টেস্ট দেখেন এবং নিজে নিজে একটা করে প্র্যাকটিস টেস্ট দেওয়ার চেষ্টা করেন। এভাবে যদি আপনি মোটামুটি প্রিপারেশন করতে থাকেন, তাহলে আশা করি IELTS স্পিকিং আপনি ভালো করবেন এবং আমি জানি আপনি পারবেন। আপনার IELTS প্রিপারেশন অনেক অনেক ভালো হোক এবং আপনি খুব শীঘ্রই একটি ভালো স্কোর করুন এবং আপনার স্বপ্নের দেশে আপনি চলে যান। সেই উদ্দেশ্যকে সামনে রেখে এবং সেই দোয়া রেখে আপনার জন্য আজকের এই লেসনটি শেষ করতে যাচ্ছি। যদি আপনার এই লেসনটি সামান্যতম উপকার মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইউ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম।